অয়েল রিগ তো দেখেছেন, যেগুলো সমুদ্রের মাঝখানে থাকে এবং সমুদ্রের মাঝখান থেকেই মাটির ভেতর থেকে খনিজ তেল বের করে আনে। অয়েল রিগগুলোকে আপনি ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস বলতে পারেন, কারণ যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ওই অয়েল রিগগুলো অপারেট করে সেগুলো সত্যি অকল্পনীয়। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ওই অয়েল রিগগুলো সমুদ্রের মধ্যেই দাঁড়িয়ে থাকে। তবে আজকে আমি এমন একটা অয়েল রিগ সম্পর্কে আপনাদের বলবো যার জার্নিটা খুবই কঠিন ছিল। এটা একটা বিশাল অয়েল প্ল্যাটফর্ম যার উচ্চতা 16 তলা বাড়ির সমান এবং দুটো ফুটবলের মাঠ সমান চওড়া, আর এর ওজন একটা বড় এয়ারক্রাফট ক্যারিয়ার থেকেও বেশি। এই অয়েল প্ল্যাটফর্মটাকে বলা হয় অ্যাপোমেটিক্স, যা বর্তমানে নর্থ আমেরিকার লুইজিয়ানার উপকূল থেকে 130 কিলোমিটার দূরে অপারেট করছে। কিন্তু এর যাত্রাটা শুরু হয়েছিল সাউথ কোরিয়া থেকে কিছু বছর আগে, যেখানে কয়েক হাজার ওয়ার্কার এই অয়েল প্ল্যাটফর্মটাকে তৈরি করছিল। প্রায় 7 বছরের কঠিন পরিশ্রমের পর যখন অ্যাপোমেটিক্স তৈরি হয়ে যায়, তখন ইঞ্জিনিয়ারদের একটা নতুন চ্যালেঞ্জকে ফেস করতে হয়েছিল, যা তারা তাদের কেরিয়ারে কখনো করেনি। ঘটনাটা এমন ছিল যে এই বিশাল দৈত্যাকার স্ট্রাকচারকে সাউথ কোরিয়া থেকে গলফ অফ মেক্সিকোতে ট্রান্সপোর্ট করার দরকার ছিল, যা কয়েক হাজার কিলোমিটারের দূরত্ব। আর এই কাজটা করার জন্য পৃথিবীর সবথেকে বড় মেরিন ট্রান্সপোর্ট ভেহিকলকে ভাড়া করেছিল তারা। অ্যাপোমেটিক্স প্ল্যাটফর্মটাকে তুলে ওই জাহাজের মধ্যে বসাতে তাদের 7 দিনের দরকার ছিল। তবে ঘটনাচক্রে তারা জানতে পারে যে প্রশান্ত মহাসাগরের উপর একটা বিশাল বড় নিম্নচাপ তৈরি হয়েছে এবং ঝড় উঠতে চলেছে। ধীরে ধীরে সমুদ্রের মধ্যেই ওই ঝড়টা সুপার টাইফুনের আকার ধারণ করে ফেলে। তারা বুঝতে পারে যে আগামী কয়েকদিনের মধ্যেই প্রায় 315 কিলোমিটার প্রতি ঘন্টায় ঘুরতে থাকা এই টাইফুনটা সাউথ কোরিয়ার উপকূলে আছড়ে পড়বে। আর আমরা সবাই জানি সাইক্লোন কিংবা টাইফুন যখন আছড়ে পড়ে তখন ক্ষতির পরিমাণটা কোন লেভেলে হয়। সুতরাং সম্পূর্ণ ম্যানেজমেন্টের কাছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ এটা সেল কোম্পানির সবথেকে বড় প্রজেক্ট ছিল, তাই সবথেকে প্রেস্টিজিয়াসও। এই জন্য তাদের কাছে একটা ছোট্ট ভুলেরও জায়গা ছিল না। কিন্তু অ্যাপোমেটিক্সকে যদি সময়ের আগে রওনা করতে হয়, তাহলে বেঁচে থাকা কাজগুলোকেও তাড়াতাড়ি করতে হবে, সেটাও তারা জানতো। যার জন্য এক্সট্রা ওয়ার্কারকে ডাকা হয় কাজটাকে কমপ্লিট করার জন্য। তারা দিন রাত এক করে পরিশ্রম করে এবং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপোমেটিক্সকে রওনা করার জন্য তৈরি করে ফেলে। অপরদিকে ম্যানেজমেন্ট সুপার টাইফুনটার উপর কন্টিনিউয়াসলি নজর রাখছিল। তারা প্রার্থনা করছিল যাতে ওই টাইফুনটা তার ডিরেকশন পাল্টে ফেলে। তবে তাদের প্রার্থনা কোনো কাজেই আসে না। তারা জানতে পারে সুপার টাইফুনটা সরাসরি সাউথ কোরিয়ার দিকেই এগিয়ে আসছে। এদিকে ওয়ার্কাররা সম্পূর্ণ কাজ 3 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলে। এবার সময় ছিল ওই দৈত্যাকার স্ট্রাকচারটাকে তুলে ফ্লোটিং ডকের উপর রাখার। স্ট্রাকচারটার ওজন প্রায় 41,000 টন ছিল। এতে এত বেশি স্টিলকে ব্যবহার করা হয়েছিল যা বুর্জ খলিফা বিল্ডিং এতেও লাগেনি। বড় বড় হাইড্রোলিক জ্যাকের সাহায্যে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে পুরো স্ট্রাকচারটাকে ফ্লোটিং ডকের ওপর তোলা হয়। তারপর টাগবোটের সাহায্যে ওই ফ্লোটিং ডকটাকে টেনে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হয়, যেখানে অপেক্ষা করছিল তাদের ওই মেরিন ট্রান্সপোর্ট ভেহিকল। এটা পৃথিবীর সব থেকে বড় ট্রান্সপোর্ট ভেসেল, যা 98,000 টন একবারে নিয়ে যেতে পারে। পরের দিন সকালে অয়েল রিগটাকে ফ্লোটিং ডক থেকে নামিয়ে দেওয়া হয়, যার ফলে প্রথমবার এটা সমুদ্রের ওপর একা একাই ফ্লোট করে। অপরদিকে সুপার টাইফুন খুব দ্রুত গতিতে সাউথ কোরিয়ার দিকে এগিয়ে আসছিল। ম্যানেজমেন্ট হিসেব করে বুঝতে পারে যে মাত্র 48 ঘন্টার মধ্যেই ওই ঝড়টা সাউথ কোরিয়ার উপর আছড়ে পড়বে। এদিকে এত বড় টাইফুন যখন এত কাছেই হচ্ছে, সুতরাং সমুদ্রও চুপ করে থাকার ছিল না। ধীরে ধীরে সমুদ্রের উপরেও ঝোড়ো হাওয়া এবং ঢেউ বাড়তে থাকে, যেটা ওই অয়েল রিগটার কাছে একটা ডেঞ্জারের কারণ ছিল। এত বড় একটা অয়েল রিগকে ভেসেলের উপর লোড করা খুবই কমপ্লিকেটেড কাজ। এই কাজটা করার জন্য ভেসেলের মধ্যে থাকা ওয়াটার ট্যাঙ্কের মধ্যে জলের ইনটেক করতে হয়, মানে ট্যাঙ্কের মধ্যে জল ভরে নিতে হয়, যার ফলে ভেসেলটার ওয়েট বেড়ে যায় এবং এটা সমুদ্রের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত হয়ে যায়। তারপর অয়েল রিগটাকে টাগবোটের সাহায্যে টেনে ওই ভেসেলের উপরে এনে ছেড়ে দেওয়া হয়। আর সবশেষে ভেসেলের মধ্যে যে জলের ইনটেকটা হয়েছিল সেটাকে পাম্পের সাহায্যে আবার বাইরে বের করে দেওয়া হয়, যার ফলে ভেসেলটা হালকা হয়ে যায় এবং পুনরায় সমুদ্রের উপরে ভেসে ওঠে। তবে এই কাজটাকে সম্পূর্ণভাবে সাকসেসফুলি করার জন্য সমুদ্রের শান্ত থাকাটা জরুরি। এবার যেহেতু সমুদ্রের মধ্যে ঝোড়ো বাতাস এবং ঢেউ ধীরে ধীরে বাড়ছিল, তাই কাজটাকে করা খুবই কঠিন হয়ে পড়ছিল। ভাগ্যবশত মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে তাদের 2 ঘন্টার উইন্ডো দেওয়া হয়, যে সময়টাতে সমুদ্রের শান্ত থাকার পূর্বাভাস তারা পেয়েছিল।
সুতরাং তারা বুঝতে পারে যে এই 2 ঘন্টার মধ্যে যদি কাজটাকে কমপ্লিট না করা হয় তাহলে এরপরে ঝড়ের মধ্যে কোনো চান্স পাবে না তারা ওই কাজটাকে করার। সকাল সকালই তারা খুব দ্রুত গতিতে অয়েল রিগটাকে ভেসেলের ওপর রাখে এবং ভেসেলটা তার ওয়াটার ট্যাঙ্কের জল বের করে অয়েল রিগটাকে নিজের উপরে লোড করে নেয়। সুপার টাইফুনের আছড়ে পড়ার আগেই জাহাজটা সাউথ কোরিয়া ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সেল কোম্পানি তাদের অয়েল রিগকে ঝড় থেকে বাঁচিয়ে তাদের প্রথম চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে ফেলেছিল। তার মানে এটা মোটেই ছিল না যে তাদের সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছিল, অর্ধেক কাজ এখনো বাকি ছিল। কয়েক মাস সমুদ্রের মধ্যে যাত্রা করার পর সাউথ টেক্সাসে এসে ওই অয়েল রিগটাকে আরও একবার আনলোড করা হয়। তার কারণ 4টে মডিউল এমন ছিল যেগুলোকে আমেরিকাতে তৈরি করা হচ্ছিল। ওই মডিউলগুলোকে এক এক করে অয়েল রিগের উপর ফিট করা হয় এবং আবার অয়েল রিগটাকে জাহাজের মধ্যে লোড করে 130 কিলোমিটার দূরে তার অরিজিনাল গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়া হয়। সমুদ্রের উপরে যেখানে অ্যাপোমেটিক্স ভেসে আছে সেখানে সমুদ্রের গভীরতা প্রায় 7400 ফিট, আর এখানেই অ্যাপোমেটিক্সকে তার অয়েল ওয়েলের সঙ্গে কানেক্ট করা হয়। তবে সমুদ্রের নিচে একে কানেক্ট করাটাও একটা চ্যালেঞ্জের কাজ, কারণ এত গভীরে প্রেশার এত বেশি হয় যে কোনো মানুষের গিয়ে ম্যানুয়ালি কাজটা করা একেবারেই অসম্ভব। তাই এই কাজের জন্য তারা রিমোটলি অপারেটেড ভেহিকলকে ব্যবহার করে। সমুদ্রের এত গভীরে ওয়েলের ওপেনিং এর সঙ্গে অয়েল রিগকে কানেক্ট করা খুবই কঠিন কাজ। এই কাজটাকে খুব নিখুঁতভাবে করতে হয়। কোনো ভিডিও গেম খেলার মতো জয়স্টিককে ব্যবহার করে ইনস্টলেশন ক্রু এই কাজটাকে ভাগ্যবশত প্রথমবারেই কমপ্লিট করে ফেলে। তবে সবশেষে যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় এবং একটা সুইচ অন করার পরেই অয়েল রিগটা প্রথমবারের মতো অয়েল পাম্প করতে শুরু করে, তখন তাদের ক্রুয়ের মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে। তারা বুঝতে পারে যে প্রায় 7 বছরের কঠোর পরিশ্রমের ফল কতটা মিষ্টি হয়। বর্তমানে এই অয়েল রিগটা 1,75,000 ব্যারেল প্রতিদিন ড্রিল করে বের করে, যাকে রিফাইন করার পর এত পেট্রোল তৈরি হয় যা দিয়ে একদিনে প্রায় 40 লক্ষ গাড়ি চলতে পারে। সেল কোম্পানি মনে করে যে 2060 সাল পর্যন্ত এই অয়েল রিগটা কন্টিনিউ তার কাজ চালিয়ে যেতে পারবে।